শুরু করছি পরিযান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ২৭। বউ দুই অক্ষরের শব্দটা সম্পূর্ণ নতুন পরি আর সাহেরের কাছে। পরি আজ কারো বউ, তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি সাহেরের থেকে একটু দূরে দাঁড়ানো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ার কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরির সামনে দাঁড়ালো। হারিকেন মুখের উপর ধরে দেখার চেষ্টা করলো, তারপর বলল, বউ? হ্যাঁ রে শেহরান, তুই মজা করস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লইয়া আইসোস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টাপাল্টা বকতেছো। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। সাহেরের মুখে বারবার বউ শুনতে লজ্জা বোধ করছে পরি, তবে এখন আর কিছু বলা বা করার নেই, তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থাম, বউ কি এমনিই ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনল না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভড়কে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে ক্যাডা, কোথায় আসস রে? হকগুলে বাইর হ। শেহরান বউ লইয়া আইছে। ওরে হেরোনা, আকবর, আবুল, বাবুরে। কানে হাত চেপে ধরে পরি। এই মহিলার গলার আওয়াজ কান দুটোই না নষ্ট করে যায়। এ কোথায় এসে পড়লাম? বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় পরি। ওদিকে ফুপু ডেকেই চলেছে। ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। তিনজন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে, হাই তুলতে তুলতে। হেরোনা নামের মহিলাটি এসে বলে, আরে খুশিনা আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদা কামে কি চিল্লায়? দেখ শেহরান বউ লইয়া আইছে। হেরোনা চমকে উঠে খুশিনার কথায়। সায়ের বিয়ে করেছে? তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতেই তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবাই সায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা সায়ের বলতে পাগল। সায়ের এই বাড়িতে আসতোই না, বছরে ২-৩ বার আসে, তাও খুশিনা ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কিভাবে সায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘ না চাইতেই জল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ ভেঙচে বলে, কই দেখি দেখি, এতিম পোলারে মাইয়া দিল কেডা? সায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব। ছোট থেকেই শুনে আসছে সে। খুশিনা ধমক দিয়ে বলে, চুপ থাক, আগে ওগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। থালাই কইরা কাদামাটি লই আয়, বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজোজা রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পুরি সব কথাই শুনছে, ওদের ব্যবহারও ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠানে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খুশিনা সায়েরকে উদ্দেশ্য করে বলে, এই স্যামরা, বউ লইয়া এইখানে খাড়া আয়। সায়ের বুঝতে পারলো এরা তাকে ছাড়বে না, তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লগে গুজুর গুজুর করস? হাত ধইরা আন। সায়ের হাত ধরল পরীর। তারপর সে এসে দুজন দুই চৌকির উপর দাঁড়ালো। খুশিনা একটা বাটিতে করে খানিকটা খেজুর গুড় এনে বলল, ও বউ, মুখ খোলো দেহি, মিঠা খাও, তাইলে মিঠা মিঠা কথা কইবা। পরি নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরি সায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষ দেখার নিষিদ্ধ ফুপু। মনে হয় আসমানের পরি ধইরা আনছে, যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতে লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। সায়ের মুচকি হেসে বলল, আসমানের পরি কিনা জানি না, তবে সে এখন আমার ঘরের পরি, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়া পরে যামু। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবর, আবুল, বাবু নিজ ঘরে চলে গেল। খুশিনা গুড় খাওয়ালো না পরীকে। পরীকে বলে, ও বউ, ওই কাদায় পা দাও দেখি। পরি তাই করলো, কাদায় পা ডুবিয়ে দিল। রিনা পা ধুয়ে দিল। তারপর সায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল সায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরি স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের একপাশে একটা পালঙ্ক, তবে
বেশি বড় নয়, দুটো জলচৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝল পরি। সায়ের এক পাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরি আবার পুরো ঘরে চোখ বুলালো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হবেই বা না কেন? খুশিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদমই পছন্দ করে না। নেকাবটা এবার পরি খুলল। মাথায় ওড়না খুলতে পিঠ ছড়িয়ে গেল ঘন চুলে। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরি জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরি সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকলো সায়ের। পরির দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরি। সায়ের কথা না বলে পালঙ্কের উপর বালিশ আর কম্বল রাখলো। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরি চমকে পেছনে ফিরে তাকালো খুশিনার দিকে। সায়ের নিজেও তার ফুপুর দিকে তাকালো, কিন্তু খুশিনার মুখ থেকে টু শব্দটিও আর বের হলো না। সে এক ধ্যানে পরির দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সে তাকালো পরির দিকে। জোরে বলতে না পারলো বিড়বিড় করে সে বলে উঠল, মাশাআল্লাহ। খুশিনা ভাবলো সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার সায়ের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেননি। পরের দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার সেহেরান এত সুন্দর বউ আনছে, চান্দেল্লাহান চেহারা। ও সেহেরান, তোর ভাগ্য যে ভালা, তা এতদিন বুঝি নাই রে। স্বামী নিয়ে সুখী হও মা, আমার সেহেরান বড় ভালা গো নতুন বউ। পরি সায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরি উধাও হয়ে যাবে। সায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হলো পরি। মাথা নিচু করে ফেললো। তখনই খুশিনা বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো? এই রাইত বিরাইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আছে, রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুশিনা বিদায় নিয়ে চলে গেল। সায়ের জানালা বন্ধ করে দিল। এখন ও কি করবে ভেবে পাচ্ছেন না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরির সাথে কথা বলতো, এরকম হতো না। আজ বউ বলে কি একরকম হচ্ছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরি পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। সায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য আমার নেই। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে দিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু সায়ের জলচৌকিতে বসে রইল। পরি ভাবল, বাকি রাতটুকু কি সায়ের ওভাবেই কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো। কিন্তু একথা মুখ ফুটে পরি বলতে পারে না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করে ঘুম ভাঙে পরির। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে দাঁড়ালো। সায়ের নেই। সকালে বেশ দেরি করে ঘুম ভাঙে পরির। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো। সায়ের নেই। জলচৌকি ফাঁকা। কখন রুম থেকে উঠে গেল সে? পালঙ্কে থেকে নেমে বাইরে আসতে যেও থেমে গেল পরি। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরির আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরি চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হা করে তাকিয়েছে। একজন বলল, আমগো সেহেরানের কপালে মেলা সুন্দর বউ পাইছে। সেহেরান রে ধৈরান দেখি, পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতেছে। কলপার বেড়া দিছে আর অখন নিজের ঘরের পাশে বেড়া দিতেছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা সায়েরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরির দিকে পাঠিয়ে দিল। সায়ের কোনো রকমে পরির গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরির পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হইছে, এবার যাও। হাসির তোর যেন বাড়ল সবার। একজন বললেন, বুঝি তো বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা ভালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরি গিয়ে পড়ল সায়েরের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগে সায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। সায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতে সায়ের সরিয়ে দাঁড়িয়ে বলে, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে, আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন, কিছু মনে করবেন না।
পরি ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। সায়ের পরীকে নিয়ে কলপাড়ের দিকে গেল। পরি দিনের আলোতে চারিদিক চোখ বুলাতে লাগলো। সায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়েছে ইতিমধ্যেই। এত কাজ সে করলো কখন? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনও ও মনে পড়ল কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে, তাহলে সায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপাড়ে গিয়ে মুখ ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখল সায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরি আসতেই সায়ের গামছা এগিয়ে দিল। পরিও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞেস করে, সেহরান ভাই, আপনি নাকি বিয়া করছেন? করছি। চম্পা আর কিছু জিজ্ঞেস করার আগেই তার চোখ গেল পরির উপর। পরি চম্পার চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হলো পরির। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনে মেয়েটি এগিয়ে এসে বলল, সেহরান ভাই কত সুন্দর। নতুন ভাবি, আসমানের চাঁদের মতো। তা কেমন আছো ভাই? মেলা দিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেছে। তা দেখে চামেলি হেসে বলল, আপাই কষ্ট পাইছে ভাই, তোমার লাইগা কত রুমাল সেলাই করছে, আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পুরি অবাক হয়ে গেল। মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে, আজব। সায়ের চামেলির ঘরে যেতে বলে নিজেও পুরীকে নিয়ে ঘরে এলো। পুরীর সামনে কি সব বলছিল। পুরী এখন কি ভাববে? বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসে। সুখ দুঃখ কোনো কিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরি এতক্ষণ ঘরের বাইরে ছোট্ট উঠানে বসেছিল। এমনি এমনি নয়, খুশিনা ফুপু একগাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছে করছে ছুটে ঘরে চলে যেতে, কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিধায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরী দেখল সায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটুও ঘুমাতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে। এখনো ওঠার নামগন্ধ নেই। পরি কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না। তাই জলচৌকির উপর বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরির শীত যেন তরতর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিঃশেষে ঢুকেছে। পরি তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল সায়ের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরি ভাবল, আজকে এভাবে বসে থাকবে নাকি? এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরি। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? সায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলল, বলছি ঘুমাবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? সায়ের বেখেয়ালি ভাবে বলল, ঘুমাবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয়ে কাঁপছেন। ভয়ে না, শীতে কাঁপছি। বলতে বলতে সায়ের ওর পাশ দিয়ে পালঙ্কে উঠে বসে। পরীর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমে মগ্ন পরি। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরীর, কিন্তু হঠাৎই ঘুম যেন হালকা হয়ে এলো। পরি অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করেছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাত যেন পরীর শাড়ির আঁচল টেনে ধরেছে। আঁচলটা জোরে টান দিতেই পরি যেন শক্তি ফিরে পেল। উঠে বসলো শয্যা ছেড়ে। এই শীতের মধ্যে দিয়েও পরি ঘামতে লাগলো।